এপ্রিল 29, 2018। জান্নাতের কথাতে সেদিন ঘুরতে বের হলাম। হোস্টেল থেকে লেকের পড়া 1.5 কিলোমিটার দূরত্ব। হোস্টেল থেকে সন্ধ্যায় বের হয়ে রিক্সা নিয়ে লেকের পাড় এসে দেখলাম জান্নাত বসে আছে। কত সময় লাগে? সরি, কোন মেয়ের সাথে ডেটিং করতে গেছিলি? কারোর সাথে যাইনি। সত্যি বল। আরে সত্যি বলছি। তা তুই কি আমাকে গোলাম পেয়েছিস? গোলাম না বউ। তোকে আমি। আচ্ছা বাবু, আমি সরি। চল কোথায়? সামনে। ওকে। জান্নাতের সাথে হাঁটতে হাঁটতে একটা নির্জন স্থানে আসলাম। এত নির্জন জায়গায় আসার কি দরকার ছিল? তোমার কি কিছুই মনে থাকে না? এখানে মনে রাখার কি আছে? আজ কত তারিখ? 29 এপ্রিল। আজ কি ডে? আরে কি বলবে সেটা তো বলো। হুদা এসব বলো কেন? তোকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। প্লিজ বলো না আজ কি। আজ আমার বার্থডে নিলয়, আর তুমি বলছো আজ কি? শুধুমাত্র তোমার জন্য আমি বাসায় যাইনি। আর তুমি আজ এভাবে বলছো যেন তুমি আমার কোনো খোঁজ রাখো না। নিজের উপর নিজের রাগ হচ্ছিল। একটা মাত্র জিএফ, তাকেও তার জন্মদিনে উইশ করতে পারলাম না। গিফট করা তো দূরের কথা। আমি সরি সোনা। লাগবে না তোমার সরি। আমি কালকেই বাসায় চলে যাব। তাহলে আমার কি হবে? জানি না, কাল বাসায় যাব। একদম 2 মাস পরে হোস্টেলে ফিরবো। বাবু, তোমাকে ছাড়া আমি এতিম হয়ে পড়বো। এসব জানতে চাই না। বাবু এখানে বসো। একটা পাথরের উপর বসিয়ে। সত্যি বলতে তুমি জানো আমার এবং আমার পরিবারের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। ভাইয়া আমাকে দেখতেই পারে না। তো আমি কি করব? এবারের মতো ক্ষমা করো। ক্ষমা কেন? তোমাকে কিছুই গিফট করতে পারলাম না। আমি কিছু চেয়েছি? না, তাহলে কেন বলছো? এমনি বললাম। কিছু সময়ের জন্য জান্নাত একদম চুপ হয়ে গেল। আমাকে গিফট করবে? কি লাগবে? তোমার ওয়ালেট বের করো, তারপর বলছি। এই যে। আমি এখন হোস্টেলে যাব। তুমি ঠিক 15 মিনিট পর আমার হোস্টেলে যাবে। তাহলে টাকা দাও। সেটা তো হবে না। মানে? তুমি দৌড়ে দৌড়ে গিয়ে হোস্টেলে গিয়ে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে, আর ওইটাই আমার গিফট। বাবু এটা অসম্ভব। না গেলে অনেক খারাপ হবে। তোমার সময় 1 মিনিট পর থেকে শুরু হবে। জান্নাত। জান্নাত আর কিছু না বলেই আমাকে রেখে সিএনজি নিয়ে চলে গেল। কি করব ভেবেই পাচ্ছি না। এত কম সময়ে হোস্টেলে যাওয়া বলতে গেলে অসম্ভব। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়াতে শুরু করলাম। 5 মিনিট দৌড়ানোর পরেই যেন শরীরটা হাঁপিয়ে আসছিল। যখনই মেইন রোড পার হতে যাব, ঠিক তখনই একটা গাড়ি এসে মেরে দেয়। ভাগ্য ভালো ছিল, গাড়ির স্পিড কম ছিল, না হলে খুব তাড়াতাড়ি উপরে পৌঁছে যেতাম। উঠে গিয়ে আবারও দৌড়াতে যাব, ঠিক তখন শুনতে পেলাম, এই ছেলে এদিকে আসো। তখন তো তোদের খেয়াল করিনি, দূর থেকে বললাম। তাড়াতাড়ি বলুন। তুমি জানো কাদের সাথে কথা বলছো? কাছে এসে দেখলাম আর্মি, আর তিনি অন্য কেউ না, স্বয়ং সিনহা স্যার। ভয়ে গলাটা শুকিয়ে গেল। কোথায় যাচ্ছ? স্যার জিএফকে উপহার দিতে। গিফট? সেটাও দৌড়িয়ে? এটাই চেয়েছে। মানে? সব বললাম। কেন? পৌঁছে দেই? ধন্যবাদ স্যার, চলুন। স্যারের সাথে গাড়িতে উঠে দেখলাম আরও কয়েকজন আর্মি রয়েছেন। ঠিকানা বলো। গার্লস হোস্টেল 3/1। নাম কি তোমার? নিলয়। দৌড়ানোর ক্ষমতা আছে? কলেজের মধ্যে টপার। শুধু কি এটাই, নাকি আরো কিছু পারো? সাঁতারেও দক্ষতা আছে। এটা নাও। স্যার এটা? স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলাম, তার চেয়ে বরং স্ত্রীর জন্য তোমার এবং তোমার জিএফ এর গল্প সাথে নিয়ে যাব। মেজর স্যারের মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেয়ে চুপ করে গেলাম। লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও প্রেম করেই বিয়ে করেছি। আর শোনো, পরশু এই ঠিকানায় চলে আসবে। কেন স্যার? তোমার সাথে একটা মিটিং করব। কিন্তু স্যার আমার কাছে এত টাকা নেই। আপনাকে তো বললাম জিএফ ওয়ালেট কেড়ে নিয়ে গেছে। এটা রাখো। স্যার কি বলছেন এসব? এখন ধার দিচ্ছি, যখন সফল হবে তখন ফিরিয়ে দিবে। ওকে স্যার। স্যারের সাথে কথা বলতে বলতে হোস্টেলে চলে আসলাম। মোবাইলে সময় দেখতে গিয়ে দেখলাম ফোন নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারছি না সময় এখনো আছে কিনা। স্যার আসছি। সাবধানে থেকো। ধন্যবাদ স্যার। সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে গার্লস হোস্টেলের নিচে থেকে জান্নাতকে ডাকলাম। জান্নাত নিচে এসে বলল, বাহ, এত তাড়াতাড়ি? হুম।
হাত পেছনে কেন? এটা তোমার জন্য। ওয়াও, আই লাভ ইউ কুত্তা। আই লাভ ইউ টু কুত্তি। ক্যাম্পাসের মধ্যে জান্নাতকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতেই বলল, তোমার হাতে রক্ত কিভাবে আসলো? রাস্তায় পড়ে গেছিলাম। আসতে বলেছি বলেই কি আসতে হবে? ভালোবাসি যে। ঢং। গিফট পেয়েছো? হুম, আর অনেক হ্যাপি। লাভ ইউ। আই লাভ ইউ টু পাগল। জান্নাতের সাথে কথা বলতে বলতে রাস্তায় চলে আসলাম। একসময় বললাম, এখন যাই, অনেক রাত হয়ে গেছে। এটা ধরো, ওয়ালেট দিয়ে। রেখে দাও, বেশি কিছু নাই। আমি বেশি কিছু দিতে পারিনি, বাট কিছু দিয়েছি। বুঝলাম না। হোস্টেলে গিয়ে দেখো। ঠিক আছে, বাই। হুম, আর শোনো, হ্যাঁ বলো। আই মিস ইউ। কাল বাসায় যেতে হবে। অনেক মিস করব। আমিও। এখন যাচ্ছি। জান্নাতের থেকে হাত ছাড়াবো, তখনই হাতে কামড় দিল। আউচ, মাইট খাবা। দাও। হাত দিয়ে মারার ভয় দেখাতেই চোখ বন্ধ করে নিল। যখন দেখলো আমি আর মারলাম না, তখন আবার হাতে কামড় দিল। মাথায় আলতোভাবে ধাক্কা দিতেই হাত দিয়ে মুখ মুচড়ে ধরল। পাগলিটার ভাব দেখে মাথায় থাপ্পড় দিতেই অভিমানে মুখ ঘুরিয়ে নিল। তাহলে মারলে কেন? এটাকে মারা বলে? হুম, আর তুমি এখন শান্তি পাবে। বলুন মহারানী, আমাকে কি শাস্তি পেতে হবে? হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছি। এখন তুমি আমাকে কোলে নিয়ে আবার হোস্টেলে দিয়ে আসবে। তুমি না বললেও আমি এটাই করতাম সোনা। জান্নাতকে কোলে তুলে হাঁটাতে অনেকটা কষ্ট হচ্ছিল, যা জান্নাত ঠিকই বুঝতে পারছিল। তাই কোল থেকে নেমে কাঁধে উঠল। কাঁধে কেন? তোমার ঘাড়ে কামড় দিব তাই। মাইট দিব। তাই? এমন করবে না। কেন? আমার সুরসুরি পায়। জান্নাতকে কাঁধে করে নিয়ে হোস্টেলে এসে নামিয়ে দিলাম। ছাড়তে ইচ্ছে করছে না। পাগলি যাও, ঘুমাও এখন। এটা দাও। কেউ দেখে ফেলবে। দিবি কি না? রাগ দেখাও কেন? হুম। তাহলে কাকে রাগ দেখাবো বলো? হ্যাঁ হয়েছে, এখন আসো। জান্নাতের ঠোঁটে আলতো করে ভালোবাসার রং এঁকে দিয়ে চলে আসলাম। পরের দিন বাস স্টপে জান্নাতকে সাথে নিয়ে একটা বেঞ্চের উপর বসে দুজন কথা বলছিলাম। শোনো, হ্যাঁ বলো। আমার দিকে তাকাও। ওকে বাবু, তাকালাম। জড়িয়ে ধরো। পাবলিক পিটাইবে, কাঁধের উপর মাথা দিয়েই থাকো। তাহলে পাপ্পি দাও। তুমি কি আমাকে মাইট খাওয়াতে চাইতেছো? প্লিজ না। প্লিজ 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 আমি কিন্তু প্লিজ। জান্নাতের ওই মায়াবী চেহারা দেখে হেরে গিয়েছিলাম। হ্যাঁ, আমার নিজেরও ইচ্ছা করছিল সেদিন জান্নাতকে জড়িয়ে ধরে বসে থাকতে, কিন্তু আশেপাশে লোকজনের ভিড়ে কিছুই করা হয়নি। জান্নাতকে সামনে এনে কপালে চুমু দিয়ে বসিয়ে দিলাম। হঠাৎ হাসি শব্দ পেয়ে বাম দিকে তাকিয়ে দেখলাম কয়েকটা কাপল আমাদের দেখে মিটমিট করে হাসছে। নিজে একটু লজ্জা পেয়ে যাই। পাগলিকে বললাম, এমন পাবলিক প্লেসে করা ঠিক না। তবু পাগলির জন্য লজ্জা পেতে হচ্ছে। হঠাৎ কাঁধে কারো হাত পেয়ে পেছনে ঘুরলাম। বয়স্ক দুজন দম্পতি আসলো। অনেক সুখী হবি তোমাদের নতুন জীবনে। ধন্যবাদ চাচা, আর আমাদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের সংসারে একটা বেবি আসে। অবশ্যই মা। এটুকু বলেই তারা চলে গেল। ওই পাগলি, আমাদের বিয়ে কবে হলো শুনি? তুমি কি চাও এখন আমি তোমাকে কামড় দেই? কালকের কামড়ের ব্যথা কমেনি? এখন কামড় দিলে সব দাঁত ফেলে দিব। যা, কথা নেই। আচ্ছা, ফেলবো না। জান্নাতের সাথে কথা বলতে বলতে বাস চলে আসলো। বাস আসাতে দুজনের মনই খারাপ হয়ে গেল। মলিন চেহারা নিয়ে দাঁড়িয়ে গেল। নিজের খেয়াল রেখো। তুমিও। আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবে না। যদি আমি জানতে পেরেছি তুমি অন্য মেয়ের দিকে তাকিয়েছো, তাহলে তখনই ব্রেকআপ। অনেক মিস করব। আমি অনেক বেশি। আই লাভ ইউ পাগল। আই লাভ ইউ টু মাই পাগলি। আই লাভ ইউ 3। এখন ওঠো, বাস ছেড়ে দিবে। তোমাকে ছাড়তে মন চাইছে না। কিন্তু যেতে তো হবে। বাই। বাই। জান্নাত বাসে ওঠার পর সিটে বসে বাইরে তাকালো। জানালা দিয়ে বিদায় জানাতেই বাস তার আপন গতিতে চলে গেল। পাগলিটা চলে গেল। অনেক ভালোবাসি। জান্নাতকে ছাড়া একটা দিন থাকা আমার জন্য কতটা কষ্টের সেটা অনেক আগেই বুঝতে পারছিলাম। দিনটা কোনো রকম কাটিয়ে রাতে রাফির ফোন দিয়ে জান্নাতকে কল দিয়ে অনেকটা সময় কথা বলে ঘুমাতে যাব।
তখন কিছু একটা মনে করে ওয়ালেট বের করতেই মনে পড়ল আর্মি মেজর সিনহা স্যার আমাকে ক্যাম্পে যেতে বলেছেন। পরের দিন বন্ধুদের কাউকে কিছু না বলে স্যারের দেওয়া ঠিকানায় চলে গেলাম। তখন কিছুটা ভয় পেয়ে গেছিলাম। এখানে কেন? জি, এখানে কি চাই? মেজর স্যারের সাথে দেখা করতে আসছি। চলো আমার সাথে। জি। লোকটার সাথে হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পিংয়ের ভিতরে নিয়ে আসলো। স্যার, ছেলেটা আপনার সাথে দেখা করতে আসছে। রশিদ, তুমি যাও। ও কি স্যার? লোকটা চলে যেতেই মেজর স্যার দাঁড়িয়ে কাছে এসে টেবিল থেকে ওনার বন্দুক, একটা পতাকা এবং একটা ওয়ালেট উপরে ছুড়ে দিল। কিছু সময়ের জন্য মেজর স্যারকে পাগল মনে হয়েছিল ওনার এমন কাজের জন্য। তিনটা জিনিস একসাথে আমার ধরা সম্ভব ছিল না, কারণ তিনটার দূরত্ব কিছুটা দূরে ছিল। অন্য দুটোকে রেখে লাল সবুজের পতাকাটাকে সম্মানের সাথে ধরে স্যারের হাতে দিলাম। আমার দিকে অবাক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, সাবাস বেটা, তুই সিলেক্ট হয়ে গেছিস। স্যার কিসের সিলেক্ট? তুমি বাংলাদেশ আর্মিতে সিলেক্ট হয়েছো। আজ থেকেই তোমার প্রশিক্ষণ শুরু। স্যার আপনার কথা আমার একদম মাথায় আসছে না। তুমি যদি টাকা বা ক্ষমতাকে ভালোবাসতে তাহলে ওই দুটোর মধ্যে যে কোনো একটা ধরতে, বাট তোমার মধ্যে আছে প্রকৃত দেশপ্রেম। কিন্তু স্যার আমি এভাবে। দেশকে ভালোবাসো? অবশ্যই স্যার। তাহলে আমার কথাটা শোনো। ওকে স্যার। সেদিন থেকে আমার যাত্রা শুরু। আমাকে প্রশিক্ষণের সাহায্য স্বয়ং মেজর স্যার নিজেই করেছেন। রানিং, সুইমিং, ফায়ারিং সহ অন্যান্য দক্ষতার জন্য মেজর স্যারের কাছে খুব তাড়াতাড়ি একজন ফেভারিট আর্মি হয়ে উঠি। কিন্তু তখন আমি ক্যাপ্টেন হয়ে উঠিনি। টানা 2 মাস ট্রেনিং শেষ করে একটা মিশনের জন্য সৈন্য সিলেক্ট করছিল। তখন মেজর স্যারের অনুমতিতে সেই মিশনে আমাকে সিলেক্ট করা হয় সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে। সৌভাগ্যক্রমে মিশনে আমরা সাকসেসফুল হই। তখন ক্যাপ্টেন রশিদ স্যার বলেছিলেন, নিলয়ের মধ্যে অনেক দক্ষতা আছে, সবাই চাইলে ওকে বাংলাদেশ সিক্রেট আর্মিতে রাখা যায়। রশিদ স্যারের কথাটা শুনে অনেক ভালো লাগছিল, কারণ আমারও ইচ্ছা নিজের পরিচয় লুকিয়ে সবার কাজ করে যাব। ব্যাস, সেদিন বাংলাদেশ আর্মির সকল বড় স্যাররা বৈঠকে বসে এবং একটা সিক্রেট টিম গঠন করেন, যেখানে ক্যাপ্টেন হিসেবে ছিলেন জায়েদ স্যার। ক্যাম্প থেকে ফিরে এসে হোস্টেলে কাউকে পেলাম না, কারণ সবাই কলেজে ছিল। বিকেলবেলা সবাই হোস্টেলে আসতেই এক গাধা বকা শুনিয়ে জান্নাতকে কল করে হোস্টেলে আসতে বলে। সেদিন জান্নাত অনেক কান্না করেছিল। আমাকেও অনেক মিথ্যা বলতে হয়েছিল, কারণ আমি একজন সিক্রেট লেফটেন্যান্ট। তার ঠিক 2 মাস পরে মেজর স্যার আমাকে ক্যাম্পে আবারও মিশনের জন্য ডাকে। সব কিছু রেডি করে সিক্রেট মিশনে যাই। সেটা ছিল কক্সবাজারের মুন্না ভাই নামের একজন ডাকাতের বিরুদ্ধে। সেদিন আমরা সাকসেস হয়েছিলাম, কিন্তু আমাদের ক্যাপ্টেন জায়েদ স্যার সবাইকে বিদায় দিয়ে শহীদ হন। তখন আমাদের সিক্রেট টিম প্রায় ভাঙার উপক্রম। ঠিক তখন কর্নেল শাহিন স্যার আমাকে ডেকে নতুন করে টিম করতে বলে। অবশ্য তখন আমি ক্যাপ্টেন পদবি পেয়ে গেছি। তখন আবরাবকে সব বলি। প্রথমে না না করলেও পরে রাজি হয়ে যায়, এবং তারপরে আমি এই অবস্থানে বাস্তবে ফিরলাম। অতীত থেকে বাস্তবে ফিরলাম, বুঝতে পারলে? জি স্যার। তবে স্যার, আপনার আর জান্নাতুল ম্যাডামের কি বিয়ে হয়ে গেছে? না। কেন? কারণ এখনো জান্নাত জানে না আমি কে। ও, এখন সবাই রেডি হয়ে নাও, প্রশিক্ষণ শুরু করতে হবে। মিশনে যাচ্ছি কবে? সময় বলে দিবে। ওকে। সবাই উঠে বাইরে চলে গেল। পুনরায় প্রশিক্ষণ শুরু করলাম। দক্ষতা যতই থাক না কেন, শিক্ষার শেষ নেই। টিমের সকল মেম্বাররা ওসমানের দলের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছিল। ফায়ারিং দক্ষতার জন্য ছোট ছোট কাঠের উপর ফায়ার করতে লাগলাম। এভাবে আরো কয়েকটা দিন চলে গেল। বলতে গেলে প্রায় 1 মাস এভাবেই অতিবাহিত হয়েছে। সব এখন আগের অবস্থায় ফিরে আসছে। উপর থেকে আমাদের জানানো হয়েছে আবু সাইদ তার জঙ্গি দল নিয়ে দেশে নতুন প্রভাব সৃষ্টি করার পরিকল্পনা করতে ব্যস্ত হয়ে পড়েছে। গুহার বাইরে সে একটা পাথরের উপর বসে সবার কথা ভাবছি। তখন আবরাব সামনে আসলো। 2 মাসেরও বেশি সময় চলে গেল। 2 মাস 13 দিন। মিশনে যাওয়া হচ্ছে কবে? কাল যাচ্ছি। পরশু বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দিব, তবে তার থেকেও বেশি জান্নাতকে দিব। কিভাবে?
পরশু জান্নাতের বার্থডে। আরে বাহ, ভালোই। তোর জিএফের কি খবর? কথাটা বলতেই মন খারাপ করে সামনে বসে পড়লো। কিরে, কি হলো? ব্রেকআপ করে চলে গেছে। কারণ কি ছিল? ঠিক মতো সময় না দেয়, ভাবে যে আমি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে ওকে অবহেলা করছি। কখনো বলিস নাই? না, কেন? যদি মিশনে আমার কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে, তাই কিছু বলিনি। আমার মতো করেছিস? একদম পিচ্চিদের মতো কথা বলতো, সবসময় হাসি খুশিতে দিন পার করে দিত। আমি কখনো রেগে গিয়ে কথা বললেই কান্না করে দিত। আর আজকে সেই মেয়ে আমাকে আর কথা বলার জন্য জোরই করে না। অনেকবার বলার জন্য জোর করেছি, তো প্রতিবার কোনো কথা না বলেই মাথা নিচ করে চলে গেছে। ওর ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করেছি কারোর সাথে রিলেশনে জড়িয়েছে কিনা, তো সবাই বলতো আমার সময় না দেওয়াটাই ওর কাছে বড় কারণ, চাই না আমার সাথে কথা বলতে। এখনো অনেক কান্না করে, তো আমার হাত তো এমন করেই বাঁধা আছে, এও হাত টান করে ওকে জড়িয়ে ধরতে পারবো না। আবরাবের নিজের চোখেও হয়তো জল জমা হয়ে গেছে। অন্যদিকে তাকিয়ে চোখের জল মুছে নিল। সব ঠিক হয়ে যাবে। ঠিক করা সম্ভব না। আমি সব ঠিক করে দিব, ভরসা রাখ আমার উপর। ভরসা আছে বলেই তোর সাথে এখানে আছি। মিশন শেষ হলেই সবাই সবার প্রিয়জনকে সব কথা খুলে বলবে, তখন আর কোনো বাধা থাকবে না। ক্যাপ্টেন। পেছনে ঘুরে দেখলাম অন্য সবাই দাঁড়িয়ে আছে। আরে তোমরা সবাই? শুনছিলাম তোমার কথা। আমিও আমার আম্মুকে বলতে পারবো, আম্মু তোমার ছেলে বেকার না, তোমার ছেলে দেশকে রক্ষা করতে গেছিল, স্বপ্নটা পূরণ হবে রে। সবার স্বপ্ন পূরণ হবে। তুই কি এখানেই থাকবি? কেন? মিশনের জন্য সবকিছু প্রস্তুত করতে হবে। তার আগে একটা কথা, কি ক্যাপ্টেন? সবাই মন দিয়ে মিশনে কাজ করতে হবে। ইয়েস ক্যাপ্টেন। বাধা আসলে? ধ্বংস করব, বাধা দিলে? খতম করব। কে আমরা? বাংলাদেশি সৈন্য। এখন চলো। সবার সাথে গুহার মধ্যে চলে আসলাম। এখন শুধুমাত্র আগামীকালের জন্য অপেক্ষা। পরের দিন বিকেলবেলা সবাই মিশনের জন্য বের হলাম। বিকেলবেলা বের হওয়ার কারণ, সূর্য হেলে গিয়ে রোদের আলো দেয়, যেটা সরাসরি আবু সাইদ এবং তার জঙ্গি দলের চোখে গিয়ে পড়ে। উসমানের নৌযান দিয়ে নদী পার হয়ে অন্য পারে আসলাম। সব দিকে তাকিয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। সবাই সাইলেন্ট স্লাইড ব্যবহার করো। ইয়েস ক্যাপ্টেন। কিছুটা যাওয়ার পর চোখে পড়ল একদল জঙ্গি পাহারা দিচ্ছে। পুনরায় সবাইকে বিভক্ত হতে বলে আক্রমণ করতে বললাম। বলতে গেলে চারিদিক থেকে ঘিরে নিলাম। ইয়ারফোনে হাত দিয়ে ফায়ার বলতেই সবাই মিলে ফায়ারিং শুরু করে দিল। কিছু বুঝে ওঠার আগেই সবাই লুটিয়ে পড়ল। সামনের দিকে যাব, তখনই মনে হলো কেউ একজন কথা বলার জন্য চেষ্টা করছে। ঘুরে দেখলাম সেখানে থাকা একটা জঙ্গি ট্যাঙ্কের কাছে যাচ্ছে। দেরি না করে ফায়ার করে সামনের দিকে অগ্রসর হলাম। পাহাড়ের উপর থেকে দূরবীন দিয়ে দেখলাম আবু সাইদ তার কিছু জঙ্গিদের সাথে কথা বলছে। কানে হাত নিয়ে পাইলটকে নক দিলাম। ইয়েস ক্যাপ্টেন। কত দূর তোমরা? তুমি যখন বলবে তখনই আমরা ফেলে দিব। গুড। আর এবার যেন একদম চলে না যাওয়া হয়। তেমন ভুল আর হবে না। না হলেই ভালো। আমরা কি এখন গ্রেনেড ছাড়বো? না, যখন বলবো তখন। ওকে ক্যাপ্টেন। সবাই অনেক সতর্ক হয়ে পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নিচে নামতে শুরু করলাম। নিচে এসে সবাই সবার পজিশন নেওয়ার পর ইফতিকে বললাম বিস্ফোরণ ফেলাতে। দেরি না করে দ্রুত কয়েকটা বোমা ছুড়ে দিল। স্বাভাবিক হওয়ার আগেই আমরা আমাদের ফায়ারিং চালাতে শুরু করলাম। তবে এটা সাইলেন্ট বন্দুক না। যখন জঙ্গি দল পাল্টা জবাব দেওয়ার জন্য ফায়ার সাথে ট্যাঙ্ক আক্রমণ শুরু করে দিল, তখন মাহিকে বললাম, মাহি নেটওয়ার্ক তৈরি করো খুব তাড়াতাড়ি। ইয়েস ক্যাপ্টেন। 1 মিনিটের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করে ইয়েস বলল। পাইলট শুনতে পাচ্ছো? ইয়েস ক্যাপ্টেন বলো। আমাদের থেকে 50 মিটার পূর্ব থেকে শুরু করে গ্রেনেড হামলা করো। ওকে ক্যাপ্টেন। মুহূর্তের মধ্যে গ্রেনেড হামলার ফলাফলে আবু সাইদের প্রায় সবগুলো ট্যাঙ্ক এবং 2/3 জঙ্গি মরে গেল। আবু সাইদকে তখনও সবাই রক্ষা করার জন্য তার চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল। সামনের দিকে যেতেই শুরু হলো
আরেক ভয়ানক আক্রমণ, যেটা আমরা কখনো ভাবতেও পারিনি। অনেকগুলো মিসাইল একসাথে করে আক্রমণ করতে শুরু করে দিল। এমন ভয়ানক আক্রমণ কখনো দেখা হয়নি আমার। উসমানের টিমের কিছু সংখ্যক সৈন্য সাথে সাথেই প্রাণ হারালো। মৃতদের দিকে তাকিয়ে অনেক কষ্ট হচ্ছিল, তার থেকেও বেশি রাগ হচ্ছিল। পুনরায় গ্রেনেড হামলা করার জন্য বলতেই শুরু হলো গ্রেনেড হামলা। সাথে নিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলাম। দ্রুত সবার কাছে এসে লুকিয়ে পড়লাম। আড়াল থেকে ফায়ার করে জঙ্গিদের হামলা করলাম, কিন্তু এখনো তাদের মিসাইল আক্রমণ শেষ হয়নি। অনেক সৈন্য ইতিমধ্যে মারা গেছে। আড়াল থেকে লক্ষ্য করলাম আশিকের কাছেই মিসাইল আক্রমণ করার স্থান। দেরি না করে আশিককে নক করলাম। ইয়েস ক্যাপ্টেন। তোমার সামনে মিসাইল আক্রমণ চলছে। ক্যাপ্টেন। একসাথে 5টা বোমা বিস্ফোরণ করে আমার কাছে চলে আসো। জ্যাকেট থেকে বোমা বের করে মিসাইলের দিকে ছুড়ে দিয়ে দৌড়ে আমার দিকে চলে আসতে যাবে, তখনই পায়ে গুলি লেগে পড়ে যায়। এক মুহূর্ত আড়ালে না থেকে আশিকের সামনে এসে ফায়ার করতে লাগলাম। এই সময়টার মাঝে আশিককে দ্রুত সরে যেতে বললাম। আশিক, তুমি দ্রুত আমার লুকানো জায়গায় চলে যাও। কিন্তু ক্যাপ্টেন, আমি ঠিক আছি। যেটা বলছি সেটা করো। আশিক লুকিয়ে পড়তে এক হাত দিয়ে ফায়ার এবং অন্য হাত দিয়ে গ্রেনেড মারতে লাগলাম। শুধু আমি নিজেই না, আর্মি টিম সাথে ওসমানের সকল সৈন্য চারদিক থেকে জঙ্গিদের আক্রমণ শুরু করে দিল। হঠাৎ লক্ষ্য করলাম একটা গাড়ি নিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। সেখান থেকে সরে এসে গাড়ির টায়ারে ফায়ার করে গাড়িটা থামিয়ে দিলাম। গাড়িতে আর কেউ না, জঙ্গি ক্যাডার আবু সাইদ। হাতে বন্দুক নিয়ে আমাকে গুলি করার আগে ওর হাতে গুলি করে বন্দুক ফেলে দিলাম। কাছে গিয়ে বন্দুক দিয়ে কয়েকটা মারতে বসে পড়লো। মন চাইছিল এখনই ওকে খুন করে ফেলি। অনেক ইচ্ছা ছিল তোকে নিজের হাতে খুন করব, কিন্তু তোর মৃত্যু তো ওসমানের হাতেই হবে। মাহিকে নক দিলাম। মাহি, ওসমান কোথায়? মিসাইলের আক্রমণে আঘাত পেয়েছে, হয়তো বাঁচা সম্ভব না। দ্রুত আমার কাছে নিয়ে আসো, আমি জঙ্গিদের পেছনে। ওকে ক্যাপ্টেন। সাইদকে জিজ্ঞাসা করছি কেন সবার এতটা ক্ষতি করেছে, কিন্তু কুত্তার বাচ্চা চুপচাপ বসে আছে। হঠাৎ খেয়াল করলাম অনেকগুলো বিস্ফোরণ হলো। বুঝতে বাকি থাকলো না সেটা আমাদের টিম বিস্ফোরণ করিয়েছে। কিছু সময় পরের ওসমানকে সামনে আনা হলো। দেখে বোঝা যাচ্ছিল ওসমান আর বাঁচবে না, কিন্তু তার ইচ্ছাটাকে তো পূরণ করাই যায়। বন্দুক হাতে দিয়ে বললাম, ওসমান, তোর স্বপ্নটা আজ পূরণ করে নে। ওসমান ভাই, আমাকে দয়া করে মাফ করে দে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর কখনো বাংলাদেশে আসবো না। ওয়েট, তুই আসবি না মানে? তুই কোথা থেকে বাংলাদেশে আসছিস? বার্মা থেকে। ক্রোধটা যেন বেড়েই চলেছে। ওসমান, ফায়ার কর। ভাই, আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ি, আমাকে মারিস না। আমিও তোর পায়ে ধরছিলাম আমার স্ত্রী সন্তানকে ছেড়ে দিতে, কিন্তু তুই সেটা শুনিস নাই। তোকে আমি কি করে ছেড়ে দিই বল? আল্লাহর কসম লাগে, আমাকে। কোনো কথা বলতে না দিয়ে ফায়ার করলো। প্রথম গুলিটা ওসমান চালালেও পরে সবাই মিলে আবু সাইদকে শুট করতে লাগলো। দীর্ঘশ্বাস ফেলে ওসমানকে নিয়ে এগোতে যাব, ঠিক তখনই একটা স্যালুট দিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। নিজে না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যে মানুষটা আমাদের এতটা সাহায্য করলো, নিজের পরিবারকে হারালো, আজ সেই মানুষটা নিজের প্রাণ হারালো সেই জানোয়ারের আক্রমণে। নিজ হাতে নেটওয়ার্ক তৈরি করে ওসমানের সকল মৃত সৈন্য এবং ওসমানের মৃতদেহ নিয়ে নৌযানে ওঠার পর পাইলটকে বললাম সব জায়গা ধ্বংস করে দিতে। ওসমানের গুহাতে এসে সব মৃত ব্যক্তিদের শুয়ে দেয়া হলো। পালকে বলে আশিকের গুলি বের করতে বললাম। নদী থেকে সবাই হাত মুখ ধুয়ে গুহায় আসলাম। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো। ওসমান ভাই তো চলে গেল, এখন আকাশের কি হবে? সেটা নিয়ে কোনো চিন্তা করো না, আকাশকে আর্মি থেকে মাসে মাসে টাকা পাঠানোর ব্যবস্থা করে দিব খুব শীঘ্রই। আর জানাজা করতে কত দেরি হবে? কবর খুঁড়া অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমরা এখনকার মসজিদের ইমামকে বলে আসতে বলছি। ও, রাত প্রায় 10টার সময় সব কিছু শেষ করার পর আবারও গুহাতে চলে আসলাম। কাল সকাল হতেই আমাদের চলে যেতে হবে। সবাইকে বলতে পারবো নিজের পরিচয়।
জান্নাতকেও সারপ্রাইজ দিতে পারবো। নিশ্চয়ই পাগলিটা বকা দিবে, মারবে, কিন্তু কিছু সময় পরেই আবার ভালোবাসবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই বলতে পারবো না। পরের দিন মাহির ডাকে ঘুম থেকে উঠে স্বাভাবিক হলাম। গাড়িতে সময় দেখতেই দেখলাম প্রায় 11টা ছুঁই ছুঁই। গতকাল অনেক ধকল গেছে, তাই এমনটা হওয়াই স্বাভাবিক। ওসমানের সাথে কাজ করা সকলকে উদ্দেশ্য করে বললাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের এবং দেশ থেকে জঙ্গি মুক্তি করার জন্য। তবে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আছে। জি বলুন। আমি চাই আপনারা এই বন্দুকের ব্যবহার ছেড়ে দিবেন, একদম আগের জীবনে ফিরে যাবেন। কথাটা শুনে সবাই সবার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ মাঝখান থেকে কেউ একজন বলে উঠল, ঠিক আছে স্যার, আমরা সকালে এটার ব্যবহার ছেড়ে দিব। এটা হাতে নিয়েছিলাম শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, যা এখন খতম হয়েছে। তাই আর আমরা এটা ব্যবহার ছেড়ে দিয়ে নতুন জীবনের অগ্রসর হব। ধন্যবাদ সবাইকে। ক্যাপ আমাদের নেওয়ার জন্য উড়োজাহাজ আসছে। ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের নতুন জীবনের জন্য। আপনাদেরও ধন্যবাদ স্যার, আমাদের এতটা সাহায্য করার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দাঁড়িয়ে না থেকে সবাইকে বিদায় দিয়ে টিমের সকল মেম্বারদের নিয়ে উড়োজাহাজে উঠে বেল্ট পরে নিলাম। সবাই সবার দিকে তাকিয়ে হেসে দিলাম। হাসবই বা না কেন, এতদিন পর যে সবাই সবার মনের কথাটা প্রিয়জনদের বলার সুযোগ পেয়েছি। তাছাড়া সবাই তো এটাই চেয়েছিলাম। ক্যাম্পে আসতেই দেখলাম আর্মি ডিপার্টমেন্টের সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। উড়োজাহাজ থেকে নামতেই মেজর এবং কর্নেল স্যার এগিয়ে আসলো। সাবাস ক্যাপ্টেন নিলয়, থ্যাংক ইউ স্যার। তোমাদেরকেও স্বাগতম বয়েস, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছো। সবাই এখন বিশ্রাম নিতে যাও। 3টা জেনারেল স্যার এসে সবার সাথে কথা বলবে। নিলয়, তুমি সবাইকে নিয়ে তাঁবুতে চলে যাও। ওকে স্যার। স্যালুট জানিয়ে সবাইকে সাথে নিয়ে তাঁবুতে এসে কিছু সময় কথা বলার পাশাপাশি ড্রেস খুলে অন্য ড্রেস পরে নিলাম। বিকেল হতেই জেনারেল স্যার ক্যাম্পিংয়ে চলে আসলো। সবাই মিলে স্যারকে সালাম জানিয়ে কর্নেল স্যার কেবিনে নিয়ে গেল। কিছু সময় পরেই মেজর স্যার আমাদের ডেকে কেবিনে নিয়ে গেল। স্যার, এটা আমাদের শুধুমাত্র দায়িত্ব ছিল। তোমাদের আগে অনেক সেনা গিয়েছে, ওদের সাথে লড়াই করেছে, কিন্তু কেউ সফল হয়নি। ওয়েল ডান। জেনারেল স্যার কিছু সময় কথা বলার পর বললাম, স্যার একটা লোক ছিল যে কিনা একজন আর্মি থেকে কোনো অংশে কম না। সে আমাদের সাথে ওর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেখানে শহীদ হয়েছে। তবে তার একটা ভাতিজা আছে। তার ভরণ পোষণ যদি আর্মি থেকে নেওয়া হতো অনেক খুশি হতাম। মঞ্জুর। আর কিছু? আমাদের টিম আরো শক্তিশালী করতে চাই। পাশে থেকে সবসময় সাপোর্ট করব, আর আগামীকাল তোমাদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হবে। স্যার, আমাকে আজকেই বাসায় যেতে হবে। কথাটা বলার পরপরই মেজর স্যার আমাকে টেনে আলাদা নিয়ে আসলো। অনেক বড় কিছু হতে চলেছে, আর তুমি বলছো আজকে বাসায় যেতে হবে? স্যার, আজ ওর বার্থডে। জীবনে প্রথমবার সারপ্রাইজ দিতে চাইছি। প্লিজ স্যার, কিছু একটা ম্যানেজ করেন। তুমি আমাকে জেনারেল স্যারের থেকে বকা শোনাবে? স্যার, আপনিও তো ম্যাডামকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন যদি আমি না চাই তাহলে ব্রেকআপ। থাক, আর বলতে হবে না, দেখি কিছু করা যায় কি না। আমি বাইরে আছি স্যার। বাইরে এসে অনেকটা সময় অপেক্ষা করার পর মেজর স্যার বাইরে আসলো। স্যার, আমার কথাটা? পাস হয়েছে, তবে 7 দিন পরে এসে নিজের পুরস্কার আনুষ্ঠানিকভাবে নিয়ে যাবে। ঠিক আছে স্যার। সন্ধ্যা হতে জেনারেল স্যার চলে যাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম। এটাও সবাই ড্রেস পরে। অনেকটা সময় যাওয়ার পর কিছু একটা মনে পড়ে ইফতির কাছে ফোন দিলাম। উল্লেখ্য, আমি ছাড়া সবাই সবার ফোন ক্যাম্পে রেখে গেছিল। ইফতির থেকে ফোন নিয়ে ভাইয়াকে কল দিলাম। কে বলছেন? আমি ভাইয়া। নিলয়, হুম। টেলিভিশনে দেখাচ্ছে তোরা মিশনে সাকসেস হয়েছিস। জান্নাত দেখেছে? আরে না, আমি তো দপ্তর থেকে এটা দেখার সাথে সাথে কল দিয়ে এলাকার সবার টেলিভিশনের লাইন বন্ধ করে দিয়েছি। অনেক বড় হেল্প করছিস। কোথায় তুই এখন? বাসায় আসছি। ভাইয়া, তুই জান্নাতের বাসায় আসতে পারবি এখন? কেন? জান্নাতকে সারপ্রাইজ দিব। জান্নাত এখানে আছে?
তুই চলে যাওয়ার পর পাগলামি শুরু করে দেয়, তাই অরিতা এখানে রেখেই পড়াশোনা করাচ্ছে। ঠিক আছে, এখন রাখছি। সাবধানে আসিস। হ্যাঁ। কল কেটে দিয়ে ইফতিকে ফোন দিয়ে দিলাম। বাস স্টপে এসে আমাদের নামিয়ে দিয়ে গাড়ি আবার যেতে শুরু করলো, কারণ অন্যদের সবাইকে বাসায় পৌঁছে দিতে হবে। তুই চলে যা। তুই কোথায় যাবি? একটা কেক আর ফুল কিনে বাসায় যাব। এখন রাত 11টা বাজে। গলির ভিতরে পেয়ে যাব। ঠিক আছে, সাবধানে আসিস। আবরাবকে বিদায় দিয়ে গলির ভিতরকার একটা দোকান থেকে কেক আর কয়েক ধরনের গোলাপ ফুল নিয়ে হাঁটতে শুরু করলাম। বাস স্টপ থেকে বাসা 5 মিনিট সময় লাগে। বাসায় এসে কলিং বেল বাজাতেই ভাইয়া দরজা খুলে দিল। হয়তো আমার জন্যই বসে অপেক্ষার প্রহর গুনছিল। ড্রেস পরে আসিস, কেউ দেখে ফেলবে তো। এখন দেখলে সমস্যা নেই। হাতে কি? জান্নাতের বার্থডে। লাইফে আজ প্রথম উইশ করব, কখনো ওকে উইশ করতে পারিনি। আমার সাথে আয়। ভাইয়ার সাথে বাসার ভিতরে আসার পর ভাইয়া একটা রুমের মধ্যে রেখে কেক নিয়ে টেবিলের উপর রাখলো। হঠাৎ করে আমাকে রুমের মধ্যে রেখে ভাইয়া বাহিরে গিয়ে এসব কেন করছে সে নিজেই বলতে পারবেন। ভাইয়া আমার দিকে তাকিয়ে দৌড়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে গেল। এখন বেশ অবাক হলাম, তবুও চুপ করে বসে রইলাম। হঠাৎ মনে পড়লো রুমের একটা জায়গা ফাঁকা আছে, যদিও বাইরে থেকে বোঝা যায় না, তবে রুম থেকে খুব করে বোঝা যায় বাইরে কি হচ্ছে। ভাইয়া প্রথমে কেকটা সাজিয়ে রেখে আম্মু আব্বুকে ডেকে ডেকে বাইরে দাঁড় করালো। আম্মু আব্বু কিছু বলতে চাইলেও ভাইয়া চুপ করতে বলাতে চুপ করে গেল। পরক্ষণেই ভাইয়া উপরে গিয়ে কিছু একটা করতে লাগলো। অনেকটা সময় যাওয়ার পর দেখলাম ভাবি আর ভাইয়া জান্নাতের চোখ বেঁধে নিচে নিয়ে আসছে। জান্নাতের জোরে জোরে কথা খুব করে বোঝা যাচ্ছিল। আপু, আমাকে এমন করার মানে কি? একটু অপেক্ষা কর। কেন অপেক্ষা করব? আমাকে এমন করে কোথায় নিয়ে যাচ্ছ? মাত্র 3 মিনিট বোন। আমার ভালো লাগছে না। ভালো লাগার জন্যই তো এসব বলছি। দূর। আর কোনো কথা না বলে ভাইয়া ভাবির সাথে জান্নাত নিচে আসলো। জান্নাতকে কেকের সামনে দাঁড় করিয়ে রুমের দরজা খুলে দিয়ে চলে গেল। আমি বের হব তখন আবারও ভাইয়া এসে রুমেই থাকতে বলল। শালার কপাল একটা, মনটা চাইতাছে বাসা থেকে এখনই বের হয়ে যাই। এতদিন পর বাসায় আসলাম, এসেও এসব দেখতে হচ্ছে। তবুও মুখ বুজে আছি। দরজার আড়াল থেকে সবার কথা শুনতে লাগলাম। ভাইয়া কিছু সময় কথা বলার পর আমাকে বলল, ক্যাপ্টেন, এখন আসো। বুঝতে বাকি রইল না ভাইয়া আমাকে ডাকছে। রুমে না থেকে বাইরে বের হতেই আব্বু আম্মু ভাবি সহ অবাক ভঙ্গিতে তাকিয়ে আছে। আমাকে এই অবস্থায় দেখবে কখনো কল্পনাও করতে পারিনি। ভাইয়া সবাইকে ইশারা করে চুপ করতে বলল, কিন্তু আম্মু তখনও আমার দিকে তাকিয়ে আছে। কোনো কথা না বলে আব্বু আম্মুকে জড়িয়ে ধরলাম, কিন্তু ভাইয়ার জন্য কোনো কথা বলতে পারছিলাম না। এবার ভাইয়া শুরু করলো, হ্যাপি বার্থডে শালিকা, তবে তোর জন্য সারপ্রাইজটা সামনে অপেক্ষা করছে। কি দেখবি? চোখ খুলে দিলে তো দেখবো, তাই না? ওরে তার চোখের বাঁধন খুলে দাও। ঠিক আছে আম্মা। আম্মুর কথা মতো জান্নাতের চোখের বাঁধন খুলে দিয়ে আমার দিকে এক নজর তাকানোর পর কয়েকবার পিছে গিয়ে বসে পড়ল। ভাবি জান্নাতকে ধরে দাঁড় করাতেই কান্না করে দিল। কেমন আছো? আম্মু, আমি তোমার ছেলের সাথে কথা বলতে চাই না। ওনাকে বারণ করো যেন আমার সাথে কথা বলতে না আসে। আম্মু মানে? তোদের কথা সবাই জানে। ও। কেক কাটা শেষ করে জান্নাতের সাথে রুমে আসলাম। এখনো কান্না করতেই আছে। টেবিলের উপর ফুলটা রেখে দাঁড়াতেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আরে কান্না করছো কেন? তুই আমাকে মিথ্যা কথা বলেছিস সব সময়। একটা কথা মিথ্যা বলেছি। কেন ছেড়ে গেছিলি আমাকে রেখে? এটার জন্য। এটা মানে? জান্নাতকে ছাড়িয়ে ভালো করে ড্রেস দেখালাম। হয়তো এখন অবধি আমার ড্রেস খেয়াল করেনি। তুই আর্মি ট্রেনিং এ গেছিলি? না, মিশনে। কিসের মিশন ছিল? কাল জানতে পারবে। আমি এখন আর তোকে ভালোবাসি না। তাহলে জড়িয়ে আছো কেন? এটা তো এমনি, কিন্তু এখন আর ভালোবাসি না। তাহলে আবার মিশনে যেতে হবে দেখছি। বারণ করেছি তুই, যা। আচ্ছা, এখানে বসো। হুম। বিছানার উপর বসিয়ে দিয়ে ফ্রেশ হতে গেলাম।
বাথরুম থেকে বের হয়ে এসে দেখি জান্নাত টেলিভিশন অন করছে। কি দেখছো? এটা কি দেখাচ্ছে? আমাদের মিশনের স্থান। তুই এতটা ডেঞ্জারাস জায়গা মিশনের জন্য গেছিলি? কেন? যদি কিছু হয়ে যেত? মরে যেতাম। অনেকদিন পর দেখলাম। আমাকে একবার বলতে পারতে। তুমি জানো না আমাকে কতটা ভালোবাসি, নাকি ওখানে গিয়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছো? পাগলির এমন কথা শুনে হেসে দিলাম। হাসছো কেন? মিশনে মেয়ে নেই, আর আমাদের টিম সিক্রেট ছিল। ও, অনেক ক্ষুধা লাগছে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি, ওকে? হুম। জান্নাতের রুম থেকে বের হতেই টেলিভিশনের দিকে নজর দিলাম। সিক্রেট মিশনের টিমের কথা বলছে। জেনারেল স্যার সব মিডিয়ার কাছে আমাদের কথা বলছে। প্রতিটা চ্যানেলে আমাদের সাকসেসফুল মিশনের কথা বলা হচ্ছে। নিজের মধ্যেও ভালো লাগছে মিশনে সাকসেস হয়ে, তবে কিছুটা খারাপ লাগছে। মিশনে অনেকগুলো প্রাণ গেছে, অনেক সাহায্য করেছে আমাদের, কিন্তু দুর্ভাগ্য তারা যুদ্ধে শহীদ হয়েছে। রুমের মধ্যে এসব ভাবতে ভাবতে জান্নাত এসে টেলিভিশন বন্ধ করে দিল। কি হলো? এখন খাবার খাও। তুমি খাইয়ে দাও, আমি টেলিভিশন দেখছি। নিচের হাত নেই? হাতের মালকিন তো আমার সামনে। পুরাতন ডায়লগ। দাও। হা করো। হুম। এখন আমাদের বিয়ে হবে। বিয়ে মানে? আমাদের বিয়ে হবে না? জান্নাতকে খাবার প্লেট পাশে রাখতে বলে জিজ্ঞেস করলাম, আমাদের বিয়ে কেন হবে? কেন, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করব, কিন্তু দেরি হবে। দেরি না, 2 মাস পরই আমাদের বিয়ে হবে। পাগল হয়ে গেছো? যা হওয়ার হয়েছে, বিয়ে হবে এটাই ফাইনাল। পারবো না বিয়ে করতে। সেটা তো সময় বলে দিবে কুত্তা। তোর জন্য এত সময় অপেক্ষা করে আছি, কবে আসবি? আর তুই এখন বলছিস বিয়ে করার দেরি আছে? দেরি আছে। কিছু না বলে প্লেট রেখে উঠে চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? জাহান্নামে। রাগ করছো? তাতে কার কি আসে যায়? চাই তো, আমার যে অনেক কষ্ট লাগে পাগলিটার জন্য। তোর আজাইরা কথা বাদ দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যা। তুমি খাইয়ে দিবে না? না। কেন? আমার ইচ্ছা। গুড নাইট। আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে চলে গেল। অনেক ক্ষুধা লাগছিল, তাই নিজ হাতেই খাবার খেতে হলো। লক্ষ্য করলাম হাতের অনেক জায়গা ক্ষত হয়ে কেটে গেছে, আবার কোথাও কোথাও আঙুলের ছ্যাঁক লেগেছে। খাবার শেষ করে ড্রেস চেঞ্জ করে নিয়ে জান্নাতের রুমের কাছে আসলাম। দরজার বাইরে থেকে ডাকতেই জান্নাত দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। দরজা বন্ধ করে জান্নাতের পাশে শুয়ে বলতে লাগলাম, এতই যদি রাগ থাকতো তাহলে দরজা খুলে দেওয়ার কি দরকার ছিল? তোকে কিন্তু এখন সত্যিই মারবো আমি। মারার সাহস আছে? কুত্তা, বের হ তুই। রাগ হচ্ছে কিন্তু। তুই বের হ। কোথায় যাব? রুমের বাইরে। সত্যি যাব? হ্যাঁ, যা। ওকে, যাচ্ছি। জান্নাতকে রেখে উঠতে যাব, তখনই কান্না করে টি শার্ট টেনে ধরলো। পেছনে ঘুরে তাকালাম। কি হলো? কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে রেখে দূরে চলে যায়। তুমি নিজেই তো বললে এখান থেকে চলে যেতে। তাই বলে যেতে হবে? হবে। যখন সবাইকে রেখে একদিন আমি নিজেই চলে যাব, তখন বুঝবে। সব সময় আজে বাজে কথা বলতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি সরি। দেখো আমি কান ধরছি। চুপ করে থাকাতে দাঁড়িয়ে কান ধরে উঠবস করতে শুরু করতেই চোখের জল মুছে ছাদে উঠে গলাটা শক্ত করে জড়িয়ে ধরলো। ইচ্ছে করে ফ্লোরে শুয়ে পড়লাম। আমার উপর জান্নাত। শরীরে একটু শক্তি নেই, আমাকে ধরে রাখতে পারে না। একদম শক্তি নেই। এখন কি এইভাবে ফ্লোরে শুয়ে থাকবো? তুমি উঠতে দিলে তো উঠবো, তাই না? আমি তো উঠবো না, এভাবে থাকবো। তোমার এই বদভ্যাস কি কখনো যাবে না? না, একদম যাবে না। আমাকে ঘুরতে দাও। উল্টো দিকে শুয়ে জান্নাতের হাতে হাত রাখলাম। শুকিয়ে গেছে একদম। সুইসাইড করতে গেছিলাম। কেন? কেন মানে? তুই জানিস না কেন সুইসাইড করতে গেছিলাম? না বললে জানবো কি করে? তোর জানা লাগবে না। রাগ করো কেন? আমার ইচ্ছা। শুনো। কি? অনেকদিন এটা স্বাদ দেওয়া হয়নি, আজ কি পাবো? তখনই করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু আব্বুর জন্য করতে পারিনি।
তাই বলে এখন দিব সেটা ভেবো না। জান্নাতের কথা শুনে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, এখন কি হলো যে দিবা না? ইচ্ছা নাই তাই। আমার তো আছে। দিব না, যাও। সত্যি দিবা না? না। ওকে, তাহলে রুমে গিয়ে ঘুমাই যাই। এখান থেকে আর কোনো লাভ হবে বলে মনে হয় না। হুম। উঠো। ওকে। জান্নাত আমার থেকে উঠতেই দাঁড়িয়ে জান্নাতের দিকে দেখে এক চিলতে হাসি দিয়ে রুম থেকে বের হয়ে আমার রুমে এসে রুমটা লক করে ঘুমিয়ে গেলাম। পরের দিন বাইরে থেকে ভাবির আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখলাম জান্নাত ছাড়া সবাই আছে। বেশ অবাক হলাম, সবাই আছে বাট জান্নাত কোথায় গেল? ভাবি, জান্নাত কোথায়? ঘুমাচ্ছে। ও কেন? আবার যাবি কবে? সঠিক সময় নেই, মিশনের জন্য যখন তখন চলে যেতে হবে। ও, তুই আর্মি কিভাবে হলি? আজ আর বলতে বাধা নেই, সবাইকে শুরু থেকে বলতে লাগলাম। সব খুলে বললাম। জান্নাতের পাগলামোর জন্যই তাহলে এটা হয়েছে? হুম। এখন তাহলে জান্নাতকে বিয়ে করে নে, তাইলেই হয়। আম্মু, আমি জান্নাতকে বিয়ে করতে চাই না। কেন? না মানে করব, বাট একটু সময় নেওয়ার পর। কত সময় পর? যতদিন না তোদের বাচ্চা হয় ততদিন। মায়ের খাবি? আমাদের বাচ্চা নেওয়া দেরি আছে। আমার বিয়ে করাও অনেক দেরি আছে। বাচ্চা হলে তুই বিয়ে করবি তো? আগে হোক তারপর। আগে বল। হ্যাঁ, বাচ্চা হলে করব। বৌমা, বাচ্চা নিয়ে নাও। বুঝতে পারছিলাম ভাবির মতের বিরুদ্ধে আব্বু কথাটা বলল। ভাবিকে দেখে ঠিক বোঝা গেলেও চেহারা দেখে ঠিকই বোঝা যাচ্ছিল সে এখনই বাচ্চা নিতে রাজি না। কিন্তু বিয়ের পর বাচ্চা নিতে কেন এত সমস্যা হবে? ভালোবেসে বিয়ে করেছে, আর সংসারকে আরো জোরালো করতে হলে সন্তান অনেক বেশি জরুরি। ভাইয়ার দিকে তাকাতেও বুঝলাম সে নিজেও নারাজ। সবাইকে এমন দেখতে ভালো লাগছিল না, তাই বললাম, তোমাদের বাচ্চা নেওয়ার আগেই আমরা বিয়ে করব। নাস্তা শেষ করে জান্নাতের রুমে এসে সোফার উপর বসে ফোনে গেম খেলতে শুরু করলাম। অনেকটা সময় যাওয়ার পর জান্নাত ঘুম থেকে উঠে আমাকে দেখতে পেয়ে বলল, লুচু, তুই এখানে? তোর বাপের বাসা এটা যে থাকতে পারবো না? তুই আমার রুমে কেন আসছিস? বাসার সব রুম আমার। ওকে, তাহলে আমি আজকেই তোর বাসা ছেড়ে চলে যাব। দেখ, আমার রাগ তুলবি না। তুললে কি করবি? এমন কিছু করব যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। আমার কথা শুনে জান্নাত হো হো করে হেসে দিল। তোর কিছুই করার সাহস নাই, রুম থেকে বের হ। তোর ল্যাপটপের পাসওয়ার্ড কি সেটা আগে বল। নিলয় কুত্তা ইংরেজিতে। মজা করছি না, সত্যি। আমিও না। ধুর। আর কোনো কথা না বাড়িয়ে জান্নাত চলে যাবে তখন বলে গেল, পাসওয়ার্ড নিলয় জান্নাত। বসে না থেকে ল্যাপটপ অন করে ওয়েবসাইটে গিয়ে আমার নিজ ইমেইল অ্যাকাউন্ট লগ ইন করে সিক্রেট আমি ডিপার্টমেন্টে গিয়ে নিউজ দেখতে লাগলাম। অনেকটা সময় যাওয়ার পর জান্নাত রুমে এসে সোজা কোলের উপর বসে জড়িয়ে ধরলো। পাগড়িটাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে অন্য হাত দিয়ে কাজ করতে লাগলাম। জান্নাত মন খারাপ করে ছাদে গেছে। প্রথমে যেতে না চাইলেও পরে রাগানোর জন্য গেলাম। দোলনার উপর বসে বসে চিপস খাচ্ছেন। মন খারাপ, তবুও যেন খাওয়া বাদ যাবে না। জান্নাতের পাশে বসতেই কিছুটা সরে গেল। তাও তো। চিপস খাওয়া শেষ করে ছাদ থেকে চলে যাবে তখন হাত ধরলাম। কোথায় যাচ্ছ? নিচে। যেতে হবে না। কেন? আমরা এখনো প্রেম করব। নো থ্যাঙ্কস। তোকে। উঠে কোমর ধরে কাছে টেনে নিলাম। কি হচ্ছে এসব? প্রেম। এটা ঠিক না। কোনটা? যেটা করছো। এখনো তো কিছুই করিনি, বাট এখন শুরু করব। কি করবে? জান্নাতের গাল দুটো ধরে দুজনের ঠোঁট এক করে নিলাম। কিছু সময় যেতেই জান্নাত আমার থেকে ছুটে গিয়ে বলল, আমাকে বিয়ে করবি না? তাহলে আমার সাথে এসব কেন? বিয়ে তো করব, কিন্তু সেটা কিছুদিন পরে। তাহলে এসবও কিছুদিন পরেই করবি। যদি এখন করি? তোর খবর আছে। কি করবে? চিৎকার করবো কিন্তু। বারণ করছে কে? সত্যি বলছি। করো, চাইলে তোমার সাথে আমিও করব। পাগল ছাগল। ছাগল না, শুধু পাগল। কাল কলেজে যাবে? হুম। চলো ঘুরতে
রাতে যাব। রাতে কেন? ভূত দেখাবো তাই। তৈরি থেকো তাহলে। দুজন অনেকটা সময় কথা বলার পর নিচে চলে আসলাম। রাত হতেই দুজন বের হলাম। জান্নাত শাড়ি আর আমি ভাইয়ার একটা পাঞ্জাবি পরে রাস্তার পাশ দিয়ে দুজন দুজনের মতো হাত ধরে হাঁটছি। জান্নাত, যদি আমাকে আবারও যেতে হয় কি করবে তুমি? মিস করবো। ভুলে যাবে না তো? ভোলার হলে আগেই ভুলে যেতাম। হুম। ওই শোনো। বলো। বলে না। তুমি বাচ্চা নাকি? বাচ্চাই তো। মাইর দিব? রাতে তো খাবার খেলাম, মায়ের কিভাবে হজম করবো? আগে বললে খাবার আর খেতাম না। ঢং করতে ভালোই জানো। তোমার থেকে শিখছি। আমি কবে শিখাইলাম? তোমার সাথে থাকতে থাকতে শিখে গেছি। এখন কোলে নাও। নিচ্ছি। গুড বয়। এত মোটা হয়েছে কেন? ওই চুপ। প্রয়োজন হলে আরো মোটা হবে। কোনো সমস্যা? একদমই না। আমার কি সমস্যা হবে? শুধু থানায় পুরুষ নির্যাতন করব তোমার নামে। চুপ। কোন কুত্তিকে করে নিলাম? কথায় কথায় কামড় দেয়। আর একবার এসব বললে আবারও কামড় দিব। থাক, আর কামড় দিতে হবে না। রাতে আরো কিছু সময় দুজন ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসলাম। জান্নাতকে রুমে রেখে আমার রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। কয়েকটা দিন বাসাতেই কেটে গেল। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে নাস্তা করে জান্নাতের সাথে কলেজের পথে রওনা দিলাম। এখন যেন কোনো মেয়ের দিকে তাকানো না দেখি। তাকালে কি হবে? তোর চোখ তুলে নেবে। তাহলে তোমাকে দেখবো কি করে শুনি? আমাকে দেখতে হবে না, তোমাকে আমি দেখতে গেলেই হবে। আচ্ছা, শুধু তোমাকেই দেখবো। মনে থাকবে? হ্যাঁ, থাকবে। আমার কিউট বাবু। দুজন কথা বলতে বলতে কলেজে আসার পর জান্নাতের সাথে কিছু সময় কথা বলার পর যা দুই একটা ফ্রেন্ড হয়েছে তাদের কাছে গেলাম। বন্ধুদের কাছে যাওয়ার পর প্রথমে উত্তম মধ্যম দেওয়ার পর বসালো। শালা, তুই আর্মি হওয়ার পরেও কেন আমাদেরকে বলিস নি? জানলি কি করে আর্মি? সারা বাংলাদেশ জানে, আর আমারও জানবো না? তাহলে এটাও জানিস আমরা সিক্রেট ছিলাম? তাই বলে বলবি না? এখন তো জানিস। নিলয়, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বল। কিছু সময় চুপ থাকার পর খুব শান্তভাবে বলতে লাগলো। আইরিনকে ছাড়া আমি কখনো হেঁটে হতে পারবো না। বলিস নাই? অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আমার কথাই শুনে না। ও জানে তুই আর্মি? আমার ফ্রেন্ডরা বলছে জানে। কলেজে আসছে? হ্যাঁ, আসছে। তুই জানলে কি করে? সালা, ভাবি ওই আমার, আমি খোঁজ নেবে না তো কে নেবে? ভাবির চোখেই দেখবি। তোরা থাক, আমরা আর আমি কথা বলে আসছি। তাহলে আমরা আসি। কোনো দরকার নেই ভাই, সালা ফেল করবি যা। ওদের কোনো উত্তর না দিয়ে আবরাবকে নিয়ে আইরিনকে খুঁজতে শুরু করলাম। আইরিন অনার্স সেকেন্ড ইয়ারে, মানে আবরাবের থেকে 2 ইয়ার জুনিয়র। জান্নাতের মতো একদম বজ্জাত না, অনেক শান্ত একটা মেয়ে। প্রায় 5 মিনিট খোঁজার পর দেখলাম আইরিনের ফ্রেন্ডের সাথে আড়ালে বসে আড্ডা দিচ্ছে। হাই। জি ভাইয়া, কিছু বলবেন? আইরিনের সাথে কথা ছিল। আইরেন, তুই থাক, আমরা যাচ্ছি। আমিও যাব। তোমার সাথে কথা আছে। কথা বলার ইচ্ছা নেই। দেখলি, এটাই আমাকে দিনের পর দিন পাগল করে দিচ্ছে। কিছু বলতে চাইলেই এটা বলে দূরে চলে যায়। আরে ভাই, আমিও তো একটা মানুষ, তাই না? কতটা সহ্য করবে এমন অবহেলা? তুই শান্ত হ, আমি কথা বলছি তো, তাই না? কিন্তু আবরাবকে অনেক বুঝিয়ে চুপ করানোর পর বললাম, শোনো আইরিন, আবরাব যদি অনার্স শেষ করার পরেও যদি বেকার থাকতো তাহলে তোমার কেমন লাগতো? তোমার পরিবার কি আবরাবকে মেনে নিত? উল্টো তুমি তাকে জবের জন্য চাপ দিতে। কিছুই জানেন না, আমি ওকে এসবের জন্য না। ও আমাকে ঠিকভাবে সময় দেয় না, কথা বলার পরে চলে যায়। এখানে আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা সবসময় ওদের সময় দেয়, রাতের বেলা ঘুরতে যায়, কিন্তু ও আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে গেছে? ঘুরতে গেলে কি ভালোবাসা প্রকাশ পায়? না। কিন্তু ভাইয়া, ভালোবাসার মানুষটাকে যদি সময় দিতে না পারে তাহলে কিসের ভালোবাসা? তোমাকে একটা কাহিনী বলি, তার আগে তুমি শান্ত হয়ে বসো। আবরাব এবং আইরিনকে একসাথে বসানোর পর বললাম, যখন আমাদের মিশনের আর একটা দিন আছে তখন সবাই সবার ইচ্ছাকে বলছিলাম। মিশন শেষ হওয়ার পর কে কি করবে? আশিক বলছিল তার আম্মুকে বলবে সে বেকার না। মাহি বলছিল সে তার জিএফকে বলবে তার জব মিলে গেছে।
এভাবে সবাই সবার মনের ভিতরকার কথা বলছিল, কিন্তু আবরাব কি বলছিল জানো? জানবে কি করে? তুমি তো সেখানে ছিলেই না। আবরাব বলছিল সে তার পাগড়িটাকে সব বলে অনেক বেশি সময় দিবে, আর আমাদের সবার জন্য এটাই সেই সুযোগ প্রিয়চন্দ্রের অনেক বেশি সময় দেওয়া। আর তুমি এখন ওকে অবহেলা করছো। যখন আবরাব আবার চলে যায় তখন কি হবে? তখন ওকে মিস করলেও কোনো লাভ হবে বলে মনে হয় না। তুমি কি বলেছিলে? কাঁধে উঠে হঠাৎ করেই এমন কথা বলাতে কিছুটা আটকে উঠে খেয়াল করলাম জান্নাত তুমি এখানে। পাগলটার কথা শুনছিলাম। তাই? আর আইরি, তুমি একদম ওদের কথায় কান দিবে না। আগে শাস্তি, তারপর ভালোবাসা। ঠিক বলেছো আপু, কি শাস্তি দেওয়া যায়? কানে ধরে উঠবস। এটাকে কান ধরে উঠবস করিয়েছিলাম। গুড আইডিয়া, চলো এখন শুরু হয়ে যাও। আর এখানে সবাই আছে, কলেজের সিনিয়র, তার উপর আমি একজন আর্মি। এখন তুমি শুধুমাত্র প্রেমিক, তাই কথা কম বলে তাড়াতাড়ি করো। নিলয়, আবরাবকে কিছু না বলে জান্নাতকে চুপি চুপি বললাম, এটা কেন বললে? চুপ থাকো আর নিজেদেরটা দেখো কেন? আমাদের মেয়েদের জায়গা থেকে একবার ভাবো কতটা কষ্ট করতে হয় আমাদের। কষ্টের ফলটা কিন্তু মিষ্টি হয়েছে। হয়েছে, আর বলতে হবে না। বারণ করো না ওকে। কখনো না। আইরিন আপু, তুমি ওনাকে কান ধরতে বলো। ওই তুমি ধরো। ফিরে সালাম। ভাই ধর। কান ধরো। আইরিনের কাছে হার মেনে কান ধরে উঠবস করতে শুরু করলো। প্রায় 15-20 বার করার পর আইরিন থামতে বলে জড়িয়ে নিল। যাক, শেষ অবধি দুজনের মিল হলো। ক্লাস শেষ করে জান্নাতকে সাথে নিয়ে ঘুরতে যাব। তখন বলল, আজ ড্রিঙ্কস করবো। পাগল নাকি? করবে না? এসব ঠিক না। তুই যখন সিগারেট খাস তখন কি হয়? এখন তো খাই না। ড্রিঙ্কস শুধু আজকে করবো, প্লিজ না করো না। এটা আমার জন্য ডেঞ্জার। তুই খাবি? আরে এমন করছো কেন? আগে রাজি হ। জাস্ট আজকে, ওকে? ওকে। কথা না বাড়িয়ে জান্নাতকে সাথে নিয়ে বাসায় আসার আগে 2টো বোতল কিনে ব্যাগের মধ্যে নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা ছাদে দাঁড়িয়ে আছি, তখন ভাইয়া আসলো। কি করিস? ছাদে যাওয়ার জন্য রেডি হও। মজা নিস? তুই এখানে কেন? ভাবি রুম থেকে বের করে দিয়েছে নাকি? সব সময় মজা করিস না। আচ্ছা, তোদের মাঝে কি কোনো সমস্যা হয়েছে? কেন? সন্তান নেওয়ার কথা বলাতে দুজনের চেহারা খারাপ দেখালো। সত্যি বলতে আমরা দুজন ওয়াদা করেছি 1 বছর পর সব সিদ্ধান্ত নিব, আর আমাদের মাঝে এখন ঝগড়া চলছে। বাট বোঝা তো যায় না। সবার সামনে চুপ থাকি। ও, 2 ভাই কথা বলছি, তখন ভাবি ছাদে এসে আমাকে না দেখে বলল, ছাদে একা না থেকে খেতে আসুন, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। আপনি যান, আমি আসছি। আপনি করে কেন? বললাম না ঝগড়া হয়েছে। তোদের ঝগড়া জোস। আর বলিস না ভাই, অনেক কষ্টে আছে। আশা থামিয়ে চল। ছাদে না থেকে দুজন নিচে আসলাম। ডিনার শেষ করে জান্নাতকে চোখের ইশারা করে বললাম রুমে আসতে। রুমে এসে ড্রিঙ্ক সাজাচ্ছি, তখন জান্নাত এসে বসলো। বমি করে দিবে না তো? আগেও কয়েকবার বান্ধবীদের সাথে খেয়েছি। মদখোর। চুপ, রেডি করো। কথা না বাড়িয়ে বোতল খুলে গ্লাস দিতেই জান্নাত খেয়ে নিল। এত জলদি কেন? আরে তুই দে। হোয়াট ইজ তুই? শালা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দে না। তোমার খেতে হবে না? প্লিজ বেবি, রাগ করো না। আমি এ তো এমনি বলছি। জানি কিভাবে বলছো। বোতল থেকে গ্লাসে নিয়ে দুজন খেতে লাগলাম। একটা সময় জান্নাত আমার শরীরে পড়ে যেতেই আর কিছু মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাথাটা প্রচন্ড ব্যথা করছিল। ঘড়িতে সময় দেখে অনেক অবাক হলাম। প্রায় 11টা বেজে গেছে। সচরাচর আমার কখনো এমন হয় না। আজ কেন এমন হলো মাথায় আসছে না। আর জান্নাত কোথায় গেল? পাগড়িটা তো আমার সাথেই ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়েই জান্নাতের রুমে গিয়ে দেখলাম বসে ফোন টিপছে। কি করো? তুমি কখন উঠলে? মাত্র উঠলাম। কেমন লাগছে? মাথাটা ব্যথা করছে। ঠিক হয়ে যাবে। তুমি কখন রুম থেকে আসছো? ভোর রাতে। তবে তোমার ড্রিঙ্ক করা একটু বেশি হয়েছে, তাই মাথা ব্যথা করছে।
আমার তো কিছু মনেই পড়ছে না। কিছু মনে পড়ছে না? না গো, ফ্রেশ হয়ে নাও। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই আসলাম। ফ্রেশ হয়ে নাও। তুমি চলো। আমি কেন? ব্রাশ করিয়ে দিবে। ঢং বাদ দাও, এখন চুপচাপ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। যদি না যাই? রুম থেকে বের করে দিব। তাই বুঝি? তাই। তাহলে বের করে দাও। ইচ্ছা নাই। আর এখন ঢং বাদ দিয়ে চলো, ফ্রেশ হবে। চলো। জান্নাতের সাথে রুমে এসে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে রুমে এসে বসতেই জান্নাত আর ভাবি রুমে আসলো। ফ্রি আছিস? হ্যাঁ, কেন? বাসায় যেতে হবে। আমাকেও? হ্যাঁ, কেন? অনেকদিন যাওয়া হয় না, আর জান্নাত নিজেও যেতে চাইছে। তুমি থেকে যাও। অনেকদিন হলো আব্বু আমার সাথে তেমন কথা হয় না। তুমি ফোন ভাঙার পর থেকে আব্বু ফোন দিয়ে মাঝে মাঝে কথা হয়। কবে যাবে? আজকে। আর আমি? আমাদের রেখে চলে আসবি। তাহলে জান্নাতের সাথে সময় কাটাবো কি করে? তুই কিছুদিন থাকার পর চলে আসবি তাহলে। দেখো ভাবি, তোমার আর ভাইয়ার মাঝে ঝগড়া হয়েছে, তাই বলে আমাদের টানছো কেন? তোকে কে বললো ঝগড়া হয়েছে? কাল ছাদে ছিলাম আমিও। ও, জান্নাত ইশারা করে জানতে চাইলে চুপ থাকতে বলি, জান্নাত এখানে থাকবো। না, আমি কেন থাকবো? কারণ তুমি আমার বউ। বিয়েই হলো না, আইসে বউ বানাতে। এই মেয়ে, এত কথা বলো কেন? যেটা বলছি সেটাই হবে। ইচ্ছে হলে যাবো, না হলে নাই। আমি যাবো। তাহলে রেডি হও। এখনই? হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। রেডি হ, রেডি হও। তাড়াতাড়ি। ভাবি রুম থেকে চলে যাওয়ার পর জান্নাতকে পেছন থেকে জড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে পাগলিটার? কই কিছু না তো। তাহলে মন খারাপ কেন? আব্বু আমার কথা মনে পড়ছে, তাই এমন লাগছে। এখন যাচ্ছি তো। হুম, পরে যাই। কেন? জান্নাতের চুলের মধ্যে মুখ গুজিয়ে দিতেই আমার থেকে সরে গেল। তুমি রেডি হও। আমাকে কিছু বলতে না দিয়ে জান্নাত রুম থেকে বের হয়ে চলে গেল। শালার কি একটা মাইয়া কপালে জুটছে, রোমান্স করার সময়টাও দেয় না। দাঁড়িয়ে না থেকে রেডি হয়ে নিচে এসে দুজনের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকটা সময় পর দুজন নিচে আসতেই দুজনকে নিয়ে রওনা দিলাম। অনেকটা সময় পর ভাবিদের বাসায় পৌঁছালাম। কয়েকটা দিন খুব ভালো করে কাটানোর পর ভাবি ফোন নিয়ে আমার কাছে আসলো। কে কল করেছে? তোর ভাই। কি বলে? ওনার থেকেই শোন। দাও। ভাবি থেকে ফোন নিয়ে একটু দূরে চলে গেলাম। হ্যাঁ, বল। তোকে ক্যাম্পে যেতে হবে। কে বললো? গভর্নমেন্ট শাহিন কল করছিল। আচ্ছা, আমি কথা বলছি। ঠিক আছে, বাই। কল কেটে দিয়ে স্যারের নাম্বারে কল দিলাম। স্যার, আমি ক্যাপ্টেন নিলয়। হ্যাঁ ক্যাপ্টেন, বলো। স্যার, এখন আমাকে ক্যাম্পে যাওয়ার জন্য কেন বলা হচ্ছে? নতুন কিছু আর্মি নিয়োগ করতে হবে, সেখানে তুমিও থেকে তাদের প্রশিক্ষণ দিবে। স্যার, আমার পরিবর্তে অন্য কাউকে দিলে হয় না? জেনারেল স্যার বলেছেন। কবে আসতে হবে? আগামীকাল সাথে তোমার টিম মেট্রোরাও থাকতে হবে। ইয়েস স্যার। অপেক্ষা করছি তোমার জন্য। জি স্যার। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে ক্যাম্পে যেতে হবে, কারণ আমার প্রিয়জনদের ডেকে চলে যেতে হবে। ভাবিকে ফোন দিয়ে রুমে গিয়ে কিছু সময় ভাবলাম। জান্নাতকে ডেকে রুমে আনলাম। কিছু কথা ছিল। হ্যাঁ, বলো। আগামীকাল যেতে হবে। আসবে কবে? 6 মাস কিংবা 1 বছর। এতটা সময়? প্লিজ মন খারাপ করো না। হুম, অনেক মিস করব। ফোন ব্যবহার করতে দিবে? দিবে, কিন্তু তোমার সাথে কথা বললে সবকিছু ভুলে যাই, যদি প্রশিক্ষণে ভুল করে ফেলি। ও। দিনটা কোনো রকম কাটিয়ে জান্নাতকে বিদায় দিয়ে বাস স্টপ থেকে সোজা ক্যাম্পে চলে আসলাম। 6 মাস পর দিনগুলো ভালো কাটলেও খুব করে ভালো কাটেনি। আব্বু আম্মু ভাইয়া ভাবি আর পাগড়িটাকে রেখে 6 মাস কাটিয়ে দেওয়া মিস করলেও কষ্ট হয়নি, কারণ আমরা যে বাংলার সৈনিক। তবে আসার সময় অনেক দিনের ছুটি নিয়ে রওনা দিয়েছি। পাশের সিটে ইপ্তি বসে আছে, তবে দুজন শুধু মনের সাথে কথা বলছি। যদিও 6 মাসেও আমাকে ছাড়তে চাইনি,
কিন্তু অন্য একজনকে সিলেক্ট করার জন্য আমি মেজর স্যারকে বলাতে আমাদের টিমকে ছুটি করে দেয়। বাসায় এসে কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিল। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আম্মু? হ্যাঁ বাবা, ভালো আছি। তুই সেখান থেকে আমাদের কেন কল করিস না? সমস্যার জন্য আম্মু। তোর সমস্যাটা কি আজ অব্দি সেটাই জানলাম না। অন্যরা কোথায়? ভিতরে। চলো। হ্যাঁ আয়। সাথে বাসার ভিতরে আসতেই সবাই রুম থেকে বাইরে চলে আসলো। কিন্তু অবাক করা বিষয়, সবাই আসলেও জান্নাতকে দেখতে পাচ্ছিল না। আমাকে দেখে ভাবির বুকটাও ফ্যাকাশে লাগছে। সবার মুখে টুকটাক কথা বলার পর ভাইয়াকে নিজের রুমে নিয়ে আসলাম। কিরে, এভাবে নিয়ে আসলি যে? জান্নাত কোথায়? ওর বাসায়। আমাদের এখানে নাই কেন? জান্নাত নিজে থেকে আসতে চায় না। কেন? জানি না। তুই বাসায় গেছিলি? না। তাহলে বলছিস যে? অরিতা বলেছে, তবে আমি ওদের বাসায় গিয়ে জান্নাতের সাথে কথা বলতে চাইলেও আমাকে বারণ করে। এটার জন্য অনিতার সাথে মাঝে মধ্যেই ঝগড়া হয়, তাই আর বলি না। চল। কোথায়? ওদের বাসায়। এখন? হ্যাঁ এখন। কিন্তু আমাকে হ্যাপি দেখতে চাস? ঠিক আছে চল। কাউকে কিছু না বলে দুই ভাই জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। তোমরা এখানে? জান্নাত কোথায়? রুমে আছে। ওকে, নিচে আসতে বলুন। তোমরা বসো, আমি আসছি। আন্টি আমাদের রেখে উপরে চলে গেল। প্রায় 10 মিনিট পর নিচে আসলেও এসেছে শুধু একা। মা, জান্নাত কোথায়? ও আসতে চাইছে না। ভাইয়া তুই থাক, আমি আসছি। বুঝিয়ে কথা বলবি। দৌড়ে রুমে এসে দরজা নক করলাম। কয়েকবার দরজাতে মারার পর দরজা খুলে আমাকে দেখে আবার যখন বন্ধ করে দিবে তখনই হাত দিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে রুমের ভিতর গিয়ে ঠাস করে 2টো থাপ্পড় মেরে দিলাম। সমস্যা কি তোর? বাসায় তুই যাস না, ভাইয়া আসতে চাইলে তোর আপু আসতে দেয় না, এখন তোর মা তোকে ডাকাতেও তুই কেন নিচে আসছিলি না? জান্নাত চুপ হয়ে আছে। তোকে চুপ থাকতে বলছি। সরি। সমস্যা কি সেটা বল। নিলয়, আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। কথাটা শোনার পর কেমন জানি মাথাটা ঘুরতে শুরু করে দিয়েছে। ওর পেটের দিকে তাকিয়ে দেখলাম অনেকটা উঁচু হয়ে আছে। এমন কোনো কিছু কখনো আশা করি নাই। তবুও নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বললাম, সন্তানের বাবা কে? জান্নাত চুপ করে আছে। সন্তানের বাবা কে? সন্তানের বাবা কে? তুই নিজেই। ভাবি তুমি এখানে? তুই নিজেই এই সন্তানের বাবা। পাগল হয়ে গেছো? পাগল তো তুই ছিলি যেদিন তুই ড্রিঙ্কস করে অসচেতন ছিলি। মানে? আপু প্লিজ বলো না। আর একবার কথা বললে এখানেই তোকে মেরে ফেলবো। আর তুমি বলো। এবার ভাবি বলতে শুরু করলো। সেদিন তুই অনেক বেশি ড্রিঙ্কস করেছিলি। জান্নাত যখন তোর শরীরের উপর পড়ে যায় তখন তুই ওকে এমনভাবে দেখছিলি যেটা স্বয়ং জান্নাত ছাড়া আর কেউ জানে না। ড্রিঙ্কস অবস্থায় তুই জান্নাতের সাথে তোর যৌন মিলন হয়, যার ফলস্বরূপ জান্নাতের গর্ভে তোর সন্তান বেড়ে উঠছে। তুমি এসব জানলে কি করে? জান্নাত চায় না এটার জন্য তোর কোনো সমস্যা হোক। আমার কি সমস্যা হবে? সেটা জান্নাত বলতে পারবে। ভাবিকে কিছু না বলে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা? কোনো সমস্যা না। বলবি নাকি মাইর খাবি? তুমি বলেছিলে তোমার সাথে কথা বললে তুমি প্রশিক্ষণে সব ভুলে যাও, তাই কাউকে জানাইনি। ভাবি তুমি বাইরে যাও। ঠিক আছে। আমার ইচ্ছা করছে তোকে এখন মাইর দিতে। সরি। আরে এটা আমাদের সন্তান। আমাকে বললে আমার থেকে আর কেউ এত খুশি হবে না। আর তুই আমার থেকে লুকাইছিস। সরি। কোনো সরি নাই, শাস্তি পেতে হবে। কি শাস্তি? পরশু আমাকে বিয়ে করতে হবে। আমি রাজি। রাজি? ওলে বাবুলে, থাপ্পড় অনেক জোরে লেগেছে বুঝি? মেরে এখন আদর করতে আসছে। আচ্ছা এখন আমি সর। জড়িয়ে ধরো। আসো।
জান্নাতকে বাহু ধরে নিয়ে বললাম, অনেক ভয় পেয়ে গেছিলাম। ও রাগ হচ্ছিল অনেক। তাই? হুম। আই লাভ ইউ পাগল। আই লাভ ইউ টু বেআইন। আমাদের সম্পর্ক কি বলো তো? বর বউ। আরে না, প্রথমে ব্রেকআপ তারপর বেয়ার। এক্স যখন বেআইন।